হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। আমি তোদের যেমন কথা দিছিলাম যে 12-এর রেজাল্ট তোদের ভালো করে দেওয়াবো, তার জন্য 12-এর রেজাল্ট ভালো করার জন্য কি কি প্রসেস ফলো করতে লাগবে এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানায় দিছি, যেটা দেখাইছিলাম যে তোদের 12-এ যে ফিজিক্সে 70 মার্কসের যে থিওরি হয় আর 30 মার্কসের যে প্র্যাকটিক্যাল হয়, এই টোটাল হচ্ছে 100 মার্কস। এর মধ্যে 70 মার্কসের থিওরিতে দেখা যায় যে বেশিরভাগ তোরা কি বলতে পারে যে মিনিমাম কি হচ্ছে 40 থেকে 45 নাম্বার কি থাকে, শুধুমাত্র শর্ট কোশ্চেন থাকে, 1 নম্বরে কোশ্চেন থাকে। সেটা এমসিকিউ হতে পারে বা ভেরি শর্ট কোশ্চেন থাকতে পারে, মানে যে কোনো টাইপের কি থাকতে পারে, শর্ট কোশ্চেন থাকে, অর্থাৎ 1 নম্বরে কোশ্চেন থাকে। তার জন্য বলছিলাম যে 12-এ যদি ভালো রেজাল্ট করতে লাগে তাহলে শর্ট কোশ্চেন করা কতটা জরুরি, এই জিনিসটা তোদের ভালো করে বোঝায় আমি বলছিলাম। এবং বলছিলাম যে প্রতিটা চ্যাপ্টার থেকে আমি প্রতিদিন 20টা করে কি করাবো হচ্ছে এমসিকিউ টাইপের, শুধু এমসিকিউ না, শর্ট কোশ্চেন, সোজা কথা। ওকে, যে 1 নম্বরে কোশ্চেন কি করাবো, সলভ করাবো। এমন করে করে আমরা যদি কয়েক মাস সলভ করি তাহলে দেখবো আমরা 2000-এর মতো প্রবলেম সলভ করবো টোটাল 10টা ইউনিট থেকে। এবং এতগুলা যদি প্রবলেম সলভ করি তারপরে তোদের এর বাইরে কোনো কোশ্চেন আসার চান্সই নেই। আমরা যখন এই প্রবলেমগুলো সলভ করবো তাহলে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত সূত্র ক্লিয়ার হয়ে যাবে, প্রতিটা চ্যাপ্টারের মধ্যে যা কিছু আছে আমরা সমস্ত কিছু কি করতে পাবো, ক্লিয়ার করতে পাবো। এবং এগুলো যদি করিস পরীক্ষায় কনফিডেন্টলি সমস্ত কোশ্চেনে অ্যান্সার করবি। আর তোরা একটা জিনিস জানিস, যদি শর্ট কোশ্চেনের ঠিক করে অ্যান্সার করতে পারিস তাহলে তো ওইখানে নাম্বারও কাটবে না, তাহলে পুরো নাম্বার এখানে পাবি। এবং থিওরির জন্য বলছিলাম যে যেগুলো 2 নম্বরে কোশ্চেন থাকে, 3 নম্বরে কোশ্চেন থাকে, ওগুলোর জন্য কেমনটা পড়তে বলছি ওগুলো তো আগের ভিডিওতে ডিসকাস করে দিছি, যে টেস্ট পেপার দেখে কেমন করে সলভ করবো, পিবিএসসি এর দেখে কেমন করে সলভ করবো, ওগুলো আমি বলছি। সো এইখানে আমাদের এমসিকিউ সিরিজ চলছে, তাহলে এইখানে বারবার আমার কথার মধ্যে এমসিকিউ আসতেছে, কিন্তু মনে রাখে যে শুধুমাত্র এমসিকিউ হবে না, শর্ট কোশ্চেন করবো, ভেরি শর্ট অ্যান্সার টাইপও থাকতে পারে বা এমসিকিউ টাইপের থাকতে পারে। আর এইখানে যেগুলো কোশ্চেন আমি দেবো তোদের জন্য লিখে রাখছি, সমস্ত যেগুলো কোশ্চেন আসার চান্স আছে তোদের পরীক্ষা রিলেটেড ওই কোশ্চেনগুলোই দেবো। এমন না তোদের যেমন অনেক কোশ্চেন ব্যাংক আছে, একটার পর যেমন ইচ্ছা কোশ্চেন দিছে, যেগুলো কোশ্চেন কোনোদিন আসবে না বা আসার চান্সও নাই, অমন ধরনের কোশ্চেন তোরা সলভ করতেছিস। কোশ্চেন ব্যাংক দেখে সলভ করে মাথা নষ্ট করে লাভ নেই। তারপর ধর আমি দেখ তোদের জন্য পরীক্ষায় যেগুলো আসতে পারে ওই রিলেটেডই কোশ্চেন আমি তোদের জন্য বানাইছি, এবং এগুলার থেকেই আসবে, একদম 100% আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, সো প্রতিদিন এমসিকিউ গুলো তোদের ভালো করে দেখতে লাগবে, ওকে, আর পড়তে লাগবে। আর এমসিকিউ বা শর্ট কোশ্চেন এমন না যে শুধুমাত্র অ্যান্সার জানলে হবে, অ্যান্সার না, তোর প্রসেসটা জানা খুবই ইম্পর্টেন্ট, প্রসেসটার মাধ্যমে অ্যান্সারে পৌঁছানো ইম্পর্টেন্ট। তাহলে যদি প্রসেসটা থ্রুতে অ্যান্সারে পৌঁছাস তাহলে দেখবি যে ওই প্রসেসের মাধ্যমে যতগুলো অঙ্ক হয় সমস্ত অঙ্কগুলো তুই করতে পারবি। তার জন্য শুধু অ্যান্সার পরীক্ষায় লিখবি আলাদা কথা এমসিকিউর জন্য, কিন্তু এখন শেখার সময় কি হচ্ছে প্রসেসটাও জানতে লাগবে। ওকে, চলো তাহলে তোদের যে কোশ্চেন আমি প্রথমে ইউনিট 4 দিয়ে স্টার্ট করতেছি, আর ইউনিট 4-এর সমস্ত কোশ্চেন পিডিএফ অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি। সো এখন অবধি যারা জয়েন করিসনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নি। বা আমার যে মোবাইল নাম্বার আছে 9064671865, এই মোবাইল নাম্বারে কি করে যে টেলিগ্রামে মেসেজ করে দে, ওইখানে আমি জয়েন করে দেবো। ওকে, সো টেলিগ্রাম যারা জয়েন করছিস কোশ্চেন পাওয়া গেছিস, অনেকগুলো কোশ্চেন সেন্ড করছি, তার মধ্যে আজকে কি হচ্ছে প্রথম 20টা কোশ্চেন আমরা সলভ করবো। চল তাহলে প্রথম 20টা কোশ্চেন আমি এখান থেকে সলভ করাই দিতেছি। সো আশা করি তোরাও অনেকে সলভ করছিস। ওকে, এবার যারা যেগুলা অ্যান্সার মেলাই দে এবং প্রসেসগুলো দেখ, আবার বলতেছি শুধু অ্যান্সারে যাবি না, প্রসেস ইম্পর্টেন্ট। ওকে, সো প্রথম কোশ্চেন আছি আমরা, যে কি বলছিল, যদি কোনো পরবর্তী বিভবের, সো ইউনিট 4 মনে রাখিস আমরা কি করতেছি, ইউনিট 4 শর্ট কোশ্চেন করব, শর্ট কোশ্চেন সিরিজ। ওকে, কোশ্চেন্স এখানে কি দেখবো, প্লাস অ্যান্সার, শর্ট কোশ্চেন প্লাস অ্যান্সার দেখবো। ওকে, সো এখানে যদি 1 নাম্বার কোশ্চেন দেখি, এখানে আমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো দেখবো। তাহলে এখান থেকে 1 নাম্বার দেখি। 1 নাম্বার কোশ্চেন কি বলছে, যদি কোনো পরবর্তী বিভবের বিস্তার 120 ভোল্ট হয় তাহলে তার আরএমএস মান কত। কোশ্চেন করার নিয়ম শোন, প্রথমে কোশ্চেন পড়ে বুঝতে লাগে যে কি দেওয়া আছে আর কি বের করতে বলছে। তাহলে পরবর্তী বিস্তার দেওয়া আছে, তারপরে V0 দেওয়া আছে কত, 120 ভোল্ট, আর আমাদের বের করতে লাগবে হচ্ছে VRMS, এটা হচ্ছে বের করতে লাগবে। আমরা কি জানি, আমরা জানি VRMS ইকুয়াল টু হচ্ছে V0/√2, সো মান বসায় দেয় 120/√2। ওকে, এটা করলে যত আসবে এত আসবে হচ্ছে, এইটার এই এমন আসবে 84 বাই এত ভোল্ট, ঠিক আছে। সো অপশন নাম্বার কত হবে,
অপশন এ। তাহলে 1 নাম্বারের কি হলো অপশন, ঠিক আছে। তাহলে 1 এর কি আসলো এ নাম্বার অপশন। ইউনিট হচ্ছে এত ভোল্ট, ঠিক আছে। সো এমন করে সমস্ত কোশ্চেন করব। আর এই তোরা আশা করি কোশ্চেনগুলো করছিস, যারা করছিস তারা খালি মেলায় মেলায় নে কোন প্রসেসে করতে লাগে, কেমন করে সরি করতে লাগে একবার হচ্ছে দেখে নিবি। ওকে, ক্লিয়ার হচ্ছে। আর তোদের মনে রাখি যে অনেকে কি করিস বলতো, কোশ্চেন করতে গিয়া বা এই উচ্চ মাধ্যমিক যেমন পরীক্ষা দিবি, ভালো রেজাল্ট করার জন্য হাজার হাজার জিনিস পড়িস, লাস্টে গিয়ে ভুলে যাস, কনফিউজড হয়ে যাস, আর পরীক্ষা গিয়ে খারাপ হয়। আমি এটা আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কারণটা কি হয় বলতো, তোদের ধৈর্যে কিছু প্রবলেম হচ্ছে কানের প্রবলেম হচ্ছে। এবার কানের প্রবলেমের জন্য কানের ডাক্তার দেখাবি না, তুই এখন হোল বডি চেক আপ করে বারবার কি করবি? হ্যাঁ, হোল বডি চেক আপ করা ভালো, কিন্তু কানের প্রবলেম হচ্ছে, কানের ডাক্তার আগে দেখা জরুরি। ওকে, কানটা ঠিক হলে তারপর না হোল বডি চেক আপ করে কি করিস। এই জন্য তোরা পড়াশোনা করার সময় কি করিস, তোদের স্যার বা অন্যরা এমন কিছু বুদ্ধি দেয় যে সবকিছু পড়ো, সবকিছু পড়তে গিয়া তোরা কানের যে প্রবলেমটা ওইটাই আর দূর করা হয় না, ঠিক আছে। তার জন্য যে জিনিসটা দরকার ওইটা পার্টিকুলার আগে তৈরি করা উচিত। তো নাম্বার ভালো করবি, তুলবি এখন, তাহলে এটার এখন ফোকাস কর, ঠিক আছে। তার জন্য পার্টিকুলার যেমন করে পড়তে বললাম, ভিডিওটা দেখছিস অমন করে পড়, দেখবি যে কত নাম্বার আসে। ওকে, যাই হোক 2 নাম্বার আয়। 2 নম্বর কোশ্চেন কি বলছে, যদি কোনো কুণ্ডলীর পাক সংখ্যা n হয়, যদি পাক সংখ্যা দেওয়া আছে n দেওয়া আছে, তাহলে সাবেশাঙ্কের মান নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে? সাবেশাঙ্ক l এর মান বের করতে বলছে। ওকে, সাবেশাঙ্ক l ইকুয়াল টু, যদি একটা কুণ্ডলীর পাক সংখ্যা n হয়, সাবেশাঙ্ক বের করছিস কত, মিউ 0, ঠিক আছে, পাই n স্কোয়ার a বাই হচ্ছে সামথিং ছিল। যদি কারো কোনো মনে থাকে রাশিমালাটা সরি, এটা কিন্তু রাশিমালাটা মনে রাখতে লাগবে, 2 হেনরি। ওকে, এটা রাশিমালা ছিল তোদের বই। তাহলে এর সাবেশাঙ্ক কিসের প্রপোর্শনালটা হচ্ছে, n স্কয়ারের প্রপোর্শনাল হচ্ছে। ওকে, n স্কয়ারের প্রপোর্শনাল হচ্ছে, বাকি সব তো কনস্ট্যান্ট। ওকে, সো এখানে অপশন কত হচ্ছে, অপশন সি, 2 এর অপশন সি। প্রথম 20টার মধ্যে কার কতগুলো ঠিক হয় তোরা বলবি, হ্যাঁ, কমেন্ট সেকশনে। 3 নাম্বার বলছে 400 পাকের কুণ্ডলীর সাবেশাঙ্ক, 400 পাকের কুণ্ডলীর সাবেশাঙ্ক 8 মিলি হেনরি। ওকে, কুণ্ডলিতে 5 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন চুম্বক প্রবাহের মান কত হবে? ওকে, তাহলে কি বলছে, 400 পাকের কুণ্ডলীর সাবেশাঙ্ক দেওয়া আছে, এল ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 8 মিলি হেনরি, অর্থাৎ 8 × 10⁻³ হেনরি। তারপর বলছে কুণ্ডলিতে 5 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, আই ইকুয়াল টু দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 5 × 10⁻³ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন চুম্বক প্রবাহের মান কত? ফাই এর মান বের করতে বলছে। ওকে, তাহলে দেখ আমরা কি জানি, ওই ফাই ইকুয়াল টু হচ্ছে এল আই, এল এর মান কত দেওয়া আছে, 8 × 10⁻³ আর 5 × 10⁻³, সো 5 40 × 10⁻6 এত ওয়েবার। এবার এই যে ফাইটা আসলো, এই এলটা কি বলছে, 400 পাকের জন্য, এটা কিসের বলছে, 400 পাকের জন্য, ঠিক আছে। এই ফাইটা কে ছিল, তাহলে এই চুম্বক প্রবাহ কিসের জন্য আসলো, 400 পাকের জন্য, চুম্বক প্রবাহ আসলো। মনে রাখিস কোশ্চেনটা ভালো করে বস, এটা অনেকেই গন্ডগোল করে আর এটা অনেকে ভুল করে দিয়ে আসিস। এই 8 মিলি হেনরি, দেখ ভালো করে কোশ্চেনটা পড়, বলছে 400 পাকের কুণ্ডলীর সাবেশাঙ্ক 8 মিলি হেনরি, তাহলে এইটা কত পাকের, 400 পাকের আছে। ওকে, এটা দেওয়া আছে হচ্ছে 400 পাকের হচ্ছে কি হচ্ছে n ইকুয়াল টু 400 পাকের হচ্ছে সাবেশাঙ্ক, এটা দেওয়া আছে, ওই সাবেশাঙ্ক দিয়ে এটা চুম্বক প্রবাহ বের করলাম। তাহলে এটা 400 পাকের হচ্ছে জন্য চুম্বক প্রবাহ, সো 400 পাকের জন্য চুম্বক প্রবাহ কত আসলো বল, 40 × 10⁻6। ওকে, তাহলে 1 পাকের জন্য কত হবে, 1 পাকের জন্য চুম্বক প্রবাহ হবে হচ্ছে, তাহলে 40 × 10⁻6 বাই হচ্ছে কত হচ্ছে 400,
মানে হচ্ছে 10⁻⁻7 ওয়েবার। ওকে, তাহলে প্রতি পাকের জন্য চুম্বক প্রবাহ হবে 10⁻7 ওয়েবার। ওকে, ক্লিয়ার আছে? সুতরাং অ্যান্সার কি লিখবে? প্রতি পাকের জন্য চৌম্বক প্রবাহ 10⁻⁷ ওয়েবার। এটা কে কে ঠিক করছিস বলিস তো? ওকে বল, তোকে জিজ্ঞেস করতেছি। হলুদ জামা, বল তুই এটা করছিলি না এই অবধি করে রেখে দিছিলি? কোনটা করছিলি বল তো, এটা ভালো করে বল, কিন্তু কোশ্চেন পড়া তোদের শিখতে লাগবে। ওকে, কে কোনটা করছিলি বল 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 বল, তোর কাছে আসতেছি, আমি আসতেছি কিন্তু তাড়াতাড়ি বল, এখনো ভালো চাস বল। ওকে, শুয়ে পড়ছিস কেন? উঠে পড়, উঠে পড়, দেওয়াল থেকে সামনে আয়, সামনে আয়, সামনে এসে বস ভালো করে। ওকে, এখনো উঠতেছিস না? ওট ওট, শুয়ে পড়ছিস, ওট বলতেছি, উঠে পড় বাচ্চা মানুষ, ভালো করে বস, বস বস, কিছুক্ষণেই পড়বি, ছোট্ট ভিডিও হবে, ঠিক আছে? উঠু, ও ভেরি গুড। এবার দেখ কি বলছে। তারপরে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলছে? এলসিআর বর্তনীর ক্ষমতা গুণক কাকে বলে? এলসিআর বর্তনীর ক্ষমতা গুণক, শোন, এলসিআর বর্তনীর ক্ষমতা গুণক, ক্ষমতা গুণক ভালো করে শোন, ক্ষমতা গুণক হয় cos phi। cos phi ইকুয়াল টু হচ্ছে এলসিআর বর্তনী, তাই তো? তাহলে এলসিআর বর্তনীর ক্ষমতা গুণক হবে হচ্ছে R/Z। এবার এলসিআর এর ক্ষেত্রে জেড এর মান হচ্ছে √R² প্লাস ω/L - 1/ωc প্লাস স্কয়ার। এটা হচ্ছে ক্ষমতা গুণক। তোরা যারা যারা এলসিআর বর্তনী করছিস, এলসিআর বর্তনীতে তোরা জানিস এটা হচ্ছে লেখা হয়, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে দেখতে পাবি ক্ষমতা গুণক cos phi ইকুয়াল টু এটা আসে। ওকে, দেখি তোদের আর কারো, তোর খাতা দেখি, খাতা দেখি, খাতা দেখি তোর। ওকে, ভেরি গুড। তারপরে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি বলছে? উলম্বভাবে রাখা একটি তামার পাইপের মাঝের ফাঁকের উপর থেকে একটি ছোট দণ্ডচুম্বক ছেড়ে দিলে ওই চুম্বকটির নিম্নমুখী ত্বরণ হবে জি এর সমান, জি অপেক্ষা কম, জি অপেক্ষা বেশি, জি এর সাথে সম্পর্ক হয়। কার কোনটা অ্যান্সার হয়েছে বল, ভালো করে দেখ কোশ্চেনটা পড়। কি বলছে? উলম্বভাবে রাখা একটা তামার পাইপ, এমন একটা কি আছে, তামার পাইপ আছে, এটা হচ্ছে কিসের হচ্ছে পাইপ আছে? তামার পাইপ। এই তামার পাইপে কি করবি, একটা এমন কি করবি, একটা দণ্ড চুম্বক একটা কি করে দিবি, ছাড়িয়ে দিবি। ওকে, তাহলে দণ্ড চুম্বকটা যদি তামার এই পাতের টুকরার তামার পাইপ দিয়ে পড়ে, তাহলে সেটা কি জি এর সমান ভেলোসিটিতে পড়বে, মানে ত্বরণ নিয়ে পড়বে, না জি এর থেকে কম, না জি এর থেকে বেশি, না জি এর উপর নির্ভর করবে না? কোনটা হবে? বস এই জিনিসটা সবাই শোন, এদিকে মনোযোগ দে, এদিকে তোকে বলতেছি, দেখ লেখা বন্ধ কর, শোন। দেখ যখনই একটা, এটা কি হচ্ছে চুম্বক, একটা পুরো জিনিসটা বস, এটা কোন চ্যাপ্টারে? আবেগ চ্যাপ্টারের। তাহলে যখন চুম্বকের দণ্ডটা এইদিকে পড়বে, চুম্বকের দণ্ড পড়লে এখান থেকে কি হবে? চুম্বক বলরেখা বের হবে। ভালো করে দেখ, এখান থেকে চুম্বক বলরেখা এমন করে বের হবে, এটার থেকে চারপাশে চুম্বক বলরেখা আছে। এবার চুম্বক বলরেখা কি হবে হচ্ছে এই ফ্লাক্সের, এই যে তামার তারের যে পাইপটা আছে, তামার পাইপটা তামার পাইপের মধ্যে যাবে। এবার তামার পাইপের ওইখানে কি হবে? বারবার চুম্বক বলরেখার কি হবে? পরিবর্তন হবে, কারণটা ও উপর থেকে নিচে পড়বে, এর জন্য এখানে কি হবে? চুম্বক বলরেখার পরিবর্তন হবে। চুম্বক বলরেখার পরিবর্তন হলে এইখানে কি হচ্ছে? একটা আবিষ্ট প্রবাহ তৈরি হবে, এইখানে আবিষ্ট প্রবাহ তৈরি হবে তামার পাইপের মধ্যে। এবার আবিষ্ট প্রবাহটা এমন হয় লেন্জের সূত্র অনুযায়ী যে ওর সৃষ্টির কারণকে বাধা দিবে। সৃষ্টির কারণ কি? এইখানে আবিষ্ট প্রবাহ কিসের জন্য সৃষ্টি হলো? কারণটা চুম্বকটা নিচের দিকে পড়তেছিল। এবার এই যে সৃষ্টির কারণ অর্থাৎ নিচের দিকে যে পড়তেছে, এটাই কি করবে? বাধা দিবে। বাধা দেওয়া মানে কি? এই নিচের দিকে পড়ার জন্য কারেন্ট তৈরি হচ্ছিল, বাধা দেওয়া মানে কি? একে আটকাবে, নিচের দিকে পড়তে দিবে না।
নিচের দিকে যখন পড়তে দেয় না, তার মানে ওর ত্বরণ কি হবে, কম হবে। ওকে, পুরো জিনিসটা বুঝিস নি, আরেকবার বলতেছি শোন, সিম্পল ভাবে বলি। একটা মার্কার আছে, ভালো করে দেখ। মার্কারটা আমি ছাড়লাম, দেখতে পাচ্ছিস সবাই, মার্কারটা ছাড়লাম পড়লো, মার্কার ছাড়লাম পড়লো। এই যে কোনো জিনিস যখন অবাধে পড়ে, উপর থেকে নিচে অবাধে পড়ে, ওটার ত্বরণ কি হয়, হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি। ওটা কিসের সমান হয়, জি এর সমান হয়। যখন অবাধে পড়ে জি এর সমান হয়। এবার ধরি নে তোর কাছে একটা কি আছে, টিউব আছে, ওকে, একটা টিউব আছে, তামার টিউব, আর একটা দণ্ডচুম্বক আছে। এবার তুই তামার টিউবের মধ্যে দণ্ডচুম্বকটা দিলি, দণ্ডচুম্বক দিলে কি হবে, দণ্ডচুম্বক যত নিচে নামবে তামার তারের মধ্যে কি হবে, আবিষ্ট প্রবাহ তৈরি হবে। এবার আবিষ্ট প্রবাহের দিক কেমন হবে, লেঞ্জের সূত্র কি বলে, বাপকে বাধা দেয়। লেঞ্জের সূত্র পড়াইছি তোদের, বাপকে কি করে বাধা দেয়। তো দেখ, যখনই উপর থেকে নিচে পড়বে তামার তারের মধ্য দিয়া, এই চুম্বকটা তামার পাইপের মধ্য দিয়ে নিচে পড়তেছে, তখন কি হবে, এখানে নিচে পড়ার জন্য এই তার, এই যে পাইপের মধ্যে কি হবে, আবিষ্ট প্রবাহ হবে। এবার আবিষ্ট প্রবাহের দিক এমন হবে যে এর কারণকে বাধা দেবে। কারণ কি, নিচে পড়তেছিল, একে বাধা দেওয়া মানে কি, একে উপরের দিকে তুলবে, এ নিচের দিকে যাইতে যাবে, তাহলে এটার গতি কি হবে, ধীরে ধীরে কমে যাবে। তাহলে অবাধে পড়ার সময় ত্বরণ কত ছিল, জি, এবার হচ্ছে বাধা পাবে, তার জন্য এবার কি হবে, জি এর থেকে কম হবে ত্বরণ। ক্লিয়ার আছে? তাহলে ত্বরণ কি হবে, জি এর থেকে কম হবে। ওকে, সো অপশন কোনটা আছে, জি অপেক্ষা কম, অপশন বি। ওকে, তাহলে জি অপেক্ষা কি হবে, কম হবে। ওকে, ক্লিয়ার আছে? সো পাশের হচ্ছে মাঝখানে এগুলো হচ্ছে এমসিকিউ, পাশের পাশের হচ্ছে কি হচ্ছে, তাহলে অপশন বি। ওকে, সবাই বুঝছিস? না বুঝলে আবার আবার বোঝাবো, কিন্তু বুঝতে লাগবে। লেঞ্জের সূত্র মনে রাখিস, লেঞ্জের সূত্র একটাই জিনিস, বাপকে বাধা দেবে, ঠিক আছে, অর্থাৎ সৃষ্টির কারণকে বাধা দেয়। ওকে, নিচে পড়ার জন্যই সৃষ্টি হচ্ছে, ওকেই বাধা দেবে না, নিচে পড়িস না, ঠিক আছে। তারপরে 6 নাম্বার কি বলছে, একটি এলআর বর্তনীতে পরবর্তী ভোল্টেজ এবং পরবর্তী প্রবাহের দশা পার্থক্য 45 ডিগ্রি, আবেশক জনিত প্রতিঘাতের মানটি কত হবে। ওকে, কত দেওয়া আছে, তাহলে দেখ, দশা পার্থক্য অর্থাৎ ফাই ইকুয়াল টু কত দেওয়া আছে, 45 ডিগ্রি। আমাদের কি বের করতে বলছে, এলআর বর্তনীর ক্ষেত্রে আবেশ জনিত প্রতিঘাত, আবেশ জনিত প্রতিঘাত মানে এক্স এল ইকুয়াল টু ওমেগা এল, এটা কত, এটা হচ্ছে বের করতে বলছে। তাহলে দেখ, আমরা জানি, কি জানিস বলতো, tan phi ইকুয়াল টু ওমেগা এল বাই আর। এবার দেখ কত দেওয়া আছে, tan 45 ফাই এর মান দেওয়া আছে 45 ডিগ্রি, ওমেগা এল বাই হচ্ছে আর, tan 45 মান 1, মানে ওমেগা এল বাই হচ্ছে আর। তাহলে ওমেগা এল ইকুয়াল টু আর, এটাই মানে কি হচ্ছে এক্স এল ইকুয়াল টু আর। তাহলে এইটাকেই কি বলে, আবেশ জনিত প্রতিঘাত। ওকে, আবেশক জনিত প্রতিঘাত। তাহলে আবেশক জনিত প্রতিঘাত কত আসলো, হচ্ছে আর আসলো। ওকে, ক্লিয়ার? তাহলে অপশন সি, 6 অপশন সি, বুঝছিস? এটা আবেশক জনিত প্রতিঘাত, অপশন সি। ক্লিয়ার আছে? এই কটা লেখা আছে সবার? কারো লেখা না হইলে বলতে পারিস, আর লেখা হইলেও বলতে পারিস। এবার তোদের জন্য একটা এক্সট্রা একটা পয়েন্ট এইখানে করায় দেই, এই কোশ্চেনটাই নোট দিয়ে লিখে রাখ। পরীক্ষায় দেখ, কোশ্চেনে ভালো করে শোন, পরীক্ষায় প্রশ্নে আবেশজনিত প্রতিঘাত না চায়, যদি প্রতিরোধ চাইতো, আবার শোন, প্রতিঘাত না চাই যদি প্রতিরোধ চাইতো, তাহলে কি হইতো, প্রতিরোধ কি হয় মনে রাখিস, প্রতিরোধ এলআর বর্তনীর ক্ষেত্রেই বলতেছি, হ্যাঁ, প্রতিরোধ জেড ইকুয়াল টু হয় মনে রাখিস আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার, বা হচ্ছে ওমেগা এল তার স্কোয়ার। ওকে, তাহলে কি হচ্ছে দেখ, আর স্কোয়ার এক্সেল বা ওমেগা এল এর মান কত আসলো আর, তার মানে হচ্ছে √2 আর স্কোয়ার, তাহলে √2 ইন্টু আর। তাহলে প্রতিঘাত আসতো
এলআর সার্কিটের, এটা কিন্তু কিসের জন্য বললাম, এলআর সার্কিটের জন্য, এলআর সার্কিটের জন্য বা এলআর বর্তনীর জন্য। শোন, সো যদি প্রতিঘাত না চায়া প্রতিরোধ চাইতো, এখানে প্রতিঘাত চাইছে এটা হইলো, প্রতিরোধ চাইলে কিন্তু এটা হইতো। ওকে, তাহলে তখন অপশন হইতো কোনোটি নয়। ক্লিয়ার আছে? তখন অপশন হইতো কোনোটি নয়, মনে রাখবে, দুটাই লিখে রাখ। এবার কোশ্চেন ভালো করে পড়বি, পরীক্ষায় 100% নাম্বার পাওয়ার জন্য তোর প্যাশেন্স ইম্পর্টেন্ট, কত ভালো করে কোশ্চেন পড়তে পাইতেছিস ওটা ইম্পর্টেন্ট। কোশ্চেন যদি কেউ ঠান্ডা মাথায় ভালো করে পড়তে পারে সে অ্যান্সার ইজিলি পাবে। ক্লিয়ার হচ্ছে? বাচ্চা বাচ্চা মানুষ শেখ কোশ্চেন কেমন করে পড়তে লাগে। সো প্রতিঘাত চাইলে তো এটা হবে, আর প্রতিরোধ চাইলে এটা হবে। আমি তোদের একটা জিনিস কি বলছিলাম বলতো, কি বলছিলাম বল, যে এমসিকিউ বা শর্ট কোশ্চেন করলে ওই চ্যাপ্টারের পুরা ফর্মুলাগুলো জানতে লাগবে, পুরা ফর্মুলা ইউজ করা শিখতে লাগবে। এইখানে দেখ আমরা 6টা কোশ্চেন করলাম, 6টা চ্যাপ্টার, 6টা কোশ্চেনে দেখ কতগুলা ফর্মুলা ইউজ করতে লাগলো। এই জন্যই এখনকার দিনে শর্ট কোশ্চেন আসে, যে কতগুলা ফর্মুলা, কতটা চ্যাপ্টারটা ভালো করে জানিস। কোশ্চেন পড়ার পরে মাথায় আনতে লাগবে যে কোন ফর্মুলাটা ইউজ করতে লাগবে। ওকে, এই জন্য যারা যারা এই ভিডিওটা সিরিজটা দেখতেছিস তাদের তো বললাম যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কত হবে তোরা কত ভালো হবে বুঝতেও পাইতেছিস না, কিন্তু দেখার জন্য একটাই কন্ডিশন, প্রথমে তোরা এই ইউনিটটা একবার থ্রোলি পড়ে নে। ওকে, একবার ইউনিটটা পড়ে নে, পড়ে নেওয়ার পর কি কর, ফর্মুলাগুলো লিখে নে একটা খাতায়, পেজের মধ্যে ফর্মুলাগুলো খাতায় লিখে নেওয়ার পর তোরা কি করাচ্ছে এই এমসিকিউ গুলো দেখ, তারপর মনে পড়বো ও এটা ফর্মুলা এমন, এটা ফর্মুলা এমন, তোরও মাথার মধ্যে ব্রেনটা কাজ করতে যাবে যে এই কোশ্চেনটা পড়লাম, এই কোশ্চেনটা এটা ফর্মুলা দিয়ে করতে পারি, এই কোশ্চেনটা এটা ফর্মুলা দিয়ে করতে পারি। ওকে, আর কেউ যদি এই চ্যাপ্টারটা সম্বন্ধে ভালো করে না বুঝতিস এখনো, যেখানেই পড়াশোনা করতিস, তাহলে ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যা প্লেলিস্টে যা দেখবি যে ওয়েস্ট বেঙ্গলের উচ্চ মাধ্যমিকের WBCACS এর একটা রিভিশন বলে প্লেলিস্ট আছে, ওইখানে গিয়ে ইউনিট 4টা পড়ে নে, সমস্ত ভিডিও বানানো আছে, ইউনিট 4-এর ফর্মুলা ওকে কেমন করে পড়তে লাগে ভিডিও বানানো আছে, এখান থেকে দেখে নে, দেখে নেওয়ার পর কি করে এটা কর। ওকে, তাহলে দেখবি কিচ্ছু আর প্রবলেম নেই, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এমনি ভালো। ওকে, কত ভালো হয়ে যাবে। আর তোদের তো এমসিকিউ আমি করাচ্ছি। ক্লিয়ার আছে? এবার দেখ 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেন কি বলছে, একটি এলসিআর বর্তনী কখন অনুনাদ হয়? মজাদার, চলো অনুনাদ কখন হবে দেখাই। এলসিআর বর্তনীর অনুনাদ হয় এমন করে অ্যান্সার লিখতে লাগে, যখন এলসিআর বর্তনীর অনুনাদ হয় যখন কেচে আবেশীয় প্রতিঘাত সমান সমান ধারকীয় প্রতিঘাত হয়। ধারকীয় প্রতিঘাত হয়। তাহলে কি লিখবি, যখন এলসিআর বর্তনীর ক্ষেত্রে অনুনাদ হয় যখন আবেশীয় প্রতিঘাত ধারকীয় প্রতিঘাতের সমান হয়। ওকে, হয়ে গেল। এবার দেখতো আবেশীয় প্রতিঘাত কত কি দিয়ে লিখি আমরা, ওমেগা এল, আর ধারকীয় প্রতিঘাত আমরা কি দিয়ে লিখি, বা তোরা যদি মনে রাখিস এমন করে লিখি এক্সএল, আর ধারকীয় প্রতিঘাত কি লিখি এক্সসি। এক্সএল এর মান কত হয় ওমেগা এল, ধারকীয় প্রতিঘাত কত হয় 1/ওমেগা সি। সো এখান থেকে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত আসলো 1/LC, ওমেগা ওমেগা কাটলো, এটা এল গেল। ওকে, তাহলে এখান থেকে ওমেগা ইকুয়াল টু কত আসলো 1/√LC। ওকে, সো এটা লেখা হয়েছে সবার তোদের। তাহলে এখান থেকে আরো ভালো করে লিখতে পারিস ওমেগা ইকুয়াল টু 2πf ইকুয়াল টু 1/√LC। তাহলে f ইকুয়াল টু কত লিখতে পারিস 1/2π√LC। এটাকে কি বলি আমরা, অনুনাদ কম্পাঙ্ক, অনুনাদি কম্পাঙ্ক। ওকে, তাহলে শোন কোশ্চেন কি বলছে, যে একটি এলসিআর বর্তনীতে কখন অনুনাদি হয়, ঠিক আছে, কখন অনুনাদি হয়, অনুনাদি হয়। তাহলে এলসিআর বর্তনীর অনুনাদি হবে যখন আবেশীয় প্রতিঘাত ধারকীয় প্রতিঘাতের সমান হয়ে যাবে। ওকে, এটা আমাকে লিখলি।
অনুনাদির ইংলিশ কি জানিস? রেজোনেন্স। তাহলে অনুনাদি হবে বা রেজোনেন্স হবে মানে মনের মিলন হবে, ঠিক আছে? অর্থাৎ দুইটার যখন কম্পাঙ্ক মিলে যাবে, কোথায় মিলবে? যখন এই দুইটা সমান হবে, বললাম না মনের মিলন হবে। অর্থাৎ আবেশের মনের মিলন ধারকের মনের মিলনের সমান হলে তখন কি দেখা যাবে? অনুনাদি দেখা যাবে। অর্থাৎ তখন অনুনাদি মানে কি হচ্ছে, তখন পাওয়ার বা ক্ষমতা কি হবে? সর্বোচ্চ হবে। এলসিআর বর্তনী যারা পড়ছিস ওইখানে তোরা জানিস যে পাওয়ার সর্বোচ্চ হয়, ম্যাক্সিমাম হয় যখন ওদের মনের মিলন হয়। এল আর সি এর যখন মনের মিলন হয়, এল আর সি এর কি হলো? মনের মিলন হয়ে গেল। আর ওইখানকার যে কম্পাঙ্কটা বের হয়ে আসে ওটাকে বলি অনুনাদি কম্পাঙ্ক। ওকে, এই জিনিসটা তোরা তোদের বাড়িতে দেখতে পাবি, যার বাড়ি রাস্তার পাশে, আমার বাড়ি যেমন রাস্তার পাশে, ঠিক আছে, একদম হাই রোডের পাশে। এখানে যারা যারা জানিস, আমার বাড়ি কুচবিহারে, ঠিক আছে, কুচবিহারে একদম হাই রোডের পাশে আমার বাড়ি, মেন রোডের পাশে। এবার আমার বাড়িতে কি না, পাশ দিয়ে সারাক্ষণ বাস যায়, গাড়ি যায়, ঠিক আছে। এবার গাড়ি বাস যাওয়ার সময় কিন্তু ঘরটা নড়ে না, হঠাৎ করে কোনো একটা সময় ঘরটা নড়া শুরু করে দেয়। তখন কি হয়? অ্যাকচুয়ালি আমার ঘরের ফ্রিকোয়েন্সি আর গাড়ির ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে যায়, অনুনাদ হয়, মনের মিলন হয়, তখন হচ্ছে ক্ষমতা সর্বোচ্চ হয়ে যায়, তখন ঘরটাও কি করে? নড়া শুরু করে। এটাই হচ্ছে অনুনাদি। ওকে, ক্লিয়ার? অনুনাদি মনের মিলন। এখানে কার কার মন? এখানে এল এর মন, সি এর মন, আবেশ আর ধারকের মনের মিলন। ওকে, ক্লিয়ার আছে? এটা লিখে দিবি, শেষ। তারপরে 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কে কে করছিস বল একটু। 8 নাম্বার বলছে আই ইকুয়াল টু দেওয়া আছে 5√2 সাইন ফাই টি। অ্যাম্পিয়ার প্রবাহমাত্রার আরএমএস মান কত? এত অ্যাম্পিয়ার। তাহলে এটাকে কম্পেয়ার করি, কম্পেয়ার উইথ, আমরা কি জানি বলতো? আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি অ্যাম্পিয়ার। তাহলে তুলনা করলে কি পাবো? সো I0 ইকুয়াল টু কত পাবো? 5√2 অ্যাম্পিয়ার, এটা পাবো আমরা। সুতরাং আমরা কি জানি? IRMS বের করতে বলছে। IRMS ইকুয়াল টু কত হয়? I0/√2। I0 মান কত? 5√2 অ্যাম্পিয়ার বাই √2। তাহলে অ্যান্সার কত আসলো? 5 অ্যাম্পিয়ার। সো IRMS ইকুয়াল টু আসলো হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে দেখ এই কয়টা কোশ্চেন করতে আমরা কতগুলো ফর্মুলা একসাথে জানলাম। এটা লিখছি সবাই? ওকে, যাক, তোদের যদি কারো ইচ্ছা থাকে ভালো রেজাল্ট করার, ভালো করে খালি ভিডিওগুলো দেখে যা। তারপরে কিছুদিন পর যখন কন্টিনিউয়াসলি কিছুদিন ভিডিও দেখবি, তারপরে দেখবি ও ফিজিক্স আমি এমনি 95% পাবো, ঠিক আছে? আমি গ্যারান্টি দিয়ে বললাম। এটা যদি না বলিস তারপরে বলিস আমাকে। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 9। 9 নাম্বার কোশ্চেনে কি বলছে সবাই পড়ে নে একবার। তোর পিডিএফ দেখে নে, পিডিএফ দেখ, পিডিএফ দেখ। কি বলছে? তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কোন কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ কোনটি বিষয়ের উপর নির্ভর করে না। ওকে, পুরা কোশ্চেন পড়বি, করে না বলছে। বলছে তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কোন কুণ্ডলীর আবিষ্ট তড়িৎ প্রবাহ নিচের কোনটি বিষয়ের উপর নির্ভর করে না। অ্যান্সার বল, বল, তোকে বলতেছি কিউট বাচ্চা, বল বল। ওকে, দেখ, ভেরি গুড। এই তো একজন অ্যান্সার দিল কতক্ষণ পর। বাকি তোদের তোদের কি খবর? কিছু তো বল, বোবা তো না তুই, কিছু বল, জোরে বল, শোনা যাচ্ছে না। জানলা দিয়ে দেখতে লাগবে না, এইদিকে সোজা সোজা বল, টাকা এইদিকে। ওকে, বল জোরে, তবু শোনা যাচ্ছে না। ওকে, দেখ অ্যান্সার দেখ। তাহলে তড়িৎ প্রবাহ কিসের উপর নির্ভর করে না এটা বলছে। দেখ আমরা কি জানি? তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল আমরা কি জানি? E ইকুয়াল টু dφ/dt, যেখানে ফাই ইকুয়াল টু কি জানি আমরা? B ইন্টু A, অর্থাৎ চুম্বক চুম্বক ইন্টু এরিয়া। সুতরাং E ইকুয়াল টু কত আসলো? dBA/dt, অর্থাৎ B ইন্টু dA/dt। আর এবার আমাদের কি দেখাইতে বলছে? চুম্বক প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কি হয়? E/R। এটা কোথা থেকে লিখলাম?
ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর, তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কত হবে ভি বাই আর, আমরা ভিকে ই দিয়ে লিখি, তড়িৎচলক বল আর বিভব একই জিনিস। ওকে, তাহলে এটা লিখতেছি, তাহলে এটা কত হচ্ছে দেখ বি বাই আর ডিএ বাই ডিটি। তাহলে দেখ আইটা কিসের কিসের উপর নির্ভর করে, প্রথমে বলছে ফ্লাক্সের পরিবর্তনের হার, ফ্লাক্সের পরিবর্তনের হারের উপর নির্ভর করে, অবশ্যই করে। ওকে, তারপর প্রথমটার উপর নির্ভর করে ফ্লাক্স পরিবর্তনের হার কি ডিফাই বাই ডিটি, ডিফাই বাই ডিটি মানে ই ডিফাই ডিটির উপর নির্ভর করে, ই এবার আই এর উপর নির্ভর করে, তাহলে ফ্লাক্স পরিবর্তনের হারের উপর কি করে আই নির্ভর করে। আবার শোন, প্রথম অপশন হচ্ছে ফ্লাক্স পরিবর্তনের হার মানে ডিফাই বাই ডিটি, এটা ই এর, তার মানে ই ডিফাই বাই ডি এর উপর নির্ভর করতেছে, আর ই যদি নির্ভর করে তাহলে ই এর উপর আবার আই নির্ভর করতেছে, তাহলে আই ডিফাই বাই ডিটির উপর কি করতেছে নির্ভর করতেছে, তাহলে প্রথমটা তো করতেছে। বি নাম্বার অপশন কি বলছে কুণ্ডলীর আকার এটার উপর নির্ভর করতেছে, এখানে দেখ এ আছে, এ মানে কি এরিয়া ক্ষেত্রফল, এ মানে এরিয়া বা ক্ষেত্রফল, তাহলে এরিয়া এ বাই ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে কুণ্ডলীর আকারের উপরে কি করতেছে আই নির্ভর করতেছে, অর্থাৎ বি এর উপরেও নির্ভর করতেছে। কুণ্ডলীর রোধ এখানে আর স্পষ্ট ভাবেই আছে আর, তার মানে আর কি যেখানে রোধ, তাহলে কুণ্ডলীর রোধের উপরেও কি করতেছে নির্ভর করতেছে। সো এখানে সবকিছুর উপরেই নির্ভর করতেছে, লাস্টেরটা বলছে কোনোটি নয়, তাহলে অ্যান্সার কি হবে কোনোটি নয়। ইয়েস, তাহলে 9 নম্বরের কোশ্চেন হবে ডি। ওকে, বুঝছিস? দেখ তড়িৎচলক বল ইকুয়াল টু ডিফাই বাই ডিটি, ডিফাই বাই ডিটি হচ্ছে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, ঠিক আছে। ওকে, যেখানে ফাই ইকুয়াল টু বি এ চুম্বক ক্ষেত্রফল, ই ইকুয়াল টু এটা লিখলে ঠিক আছে। ক্লিয়ার? তারপরে 10 নম্বর কোশ্চেন, এমন করে না বুঝে বুঝে করতে লাগবে, একটা কোশ্চেন যদি বুঝে বুঝে পড়িস পরবর্তীতে প্রচুর কাজে দেবে। অনেকে তো আবার এমসিকিউ মুখস্থ করা শুরু করে দেশ, খালি অ্যান্সার কি খালি অ্যান্সার কি খালি অ্যান্সার কি, এটা করিস না, ঠিক আছে, বোঝার চেষ্টা কর। পেজ উল্টা সবাই। 10 নাম্বার, এখন অবধি কয়টা হয়েছে তোদের? তোর এখানে ওকে, তোদের খাতা দেখি, ওকে ভেরি গুড, সবার খাতা দেখায় দে। এবার 10 নাম্বার কি বলছে দেখ, এলসিআর শ্রেণী সমবায়ে রাখা কোনো এসি বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক এন, এলসিআর শ্রেণী সমবায়ে রাখা কোনো এসি বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক এন যদি বর্তনীতে ধারকত্বের মান প্রাথমিক মানের 9 গুণ করা হয় তবে পরবর্তী অবস্থায় অনুনাদি কম্পাঙ্ক কত? কোন সূত্র ইউজ করবো বল? বাচ্চা মানুষ কোশ্চেনটা পড়ছিস, মানুষজন কোশ্চেনটা পড়িয়েছ, তাহলে অ্যান্সারটা দাও, কোন ফর্মুলা ইউজ করব? বল বল বল, কোন ফর্মুলা ইউজ করব? এলসিআর বর্তনীর কি আছে অনুনাদি কম্পাঙ্ক, যেটা অনুনাদি কম্পাঙ্ক আমরা এফ বললাম, ওইখানে বলছে অনুনাদি কম্পাঙ্ক, এখানে কি বলছে এন বলছে, এফ এর জায়গায় এন বলছে। তাহলে এলসিআর বর্তনীর এটা কি ছিল, এলসিআর বর্তনীর এই দেখ, এলসিআর বর্তনী দেখ একটা করছি আর একটা দিয়ে ওটাই দিয়ে চলে আসছে। এলসিআর বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক বলা আছে এন ইকুয়াল টু, তাহলে এফ এর জায়গায় এন লিখে দে, এন ইকুয়াল টু কত বলা আছে 2π/√LC। এবার কি বলছে, যদি বর্তনীর ধারকত্বের মান প্রাথমিক মানের 9 গুণ করা হয়। ওকে, তার মানে কোশ্চেন কি বের করতে বলছে, প্রাথমিক মানের 9 গুণ করা হবে, তাহলে তখন এন প্রাইমের মান কত হবে এটা বের করতে বলছে। তাহলে এন প্রাইম ইকুয়াল টু কত হবে n/2π√L প্রাইম সি, ঠিক আছে না, সরি এল তো কিছু চেঞ্জ করা হয়নি, সি প্রাইম চেঞ্জ করা হচ্ছে, তাহলে এটা কত হবে 1/2π√L ইন্টু 9c, 9 গুণ করা হয়েছে। চলো 9 গুণ করলে দেখি কি হয়, এগুলো লিখছিস আশা করি। তাহলে 9 গুণ করলে এটা দেখতে পারিস এন প্রাইম ইকুয়াল টু কত আসতেছে 1/3 ইন্টু 2π√LC। ওকে, কারণটা এটা দেখ 9 যদি রুটের ভিতর থেকে বের করে নিয়ে আসিস 3 হবে, এটা মানে কি বর্ষ বলো, এটা মানে এন, তাহলে এন প্রাইম ইকুয়াল টু কত হলো n/3, অর্থাৎ ধারকত্ব যদি আমরা 9 গুণ করি আমাদের কম্পাঙ্ক অনুনাদি কম্পাঙ্ক কত হবে 1/3 গুণ হবে। ওকে, তাহলে অপশন দেখো, অপশন কত আছে, এ অপশন। ক্লিয়ার? তাহলে এমন কা করবো, জামলাই শেষ।
তারপরে 11 নম্বর কি বলছে, যদি পরবর্তী প্রবাহ মাত্রা I = I1 + sin ওমেগা টি + I2 cos ওমেগা টি হয়, তাহলে RMS প্রবাহ মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, চলো করি। RMS প্রবাহ মাত্রা, আমি একটা জিনিস বারবার বলি, RMS যখন বের করতে বলে তখন উল্টা পাশ থেকে করতে লাগে। ওকে, আমাদের কি দেওয়া আছে বলতো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। I = দেওয়া আছে I1 sin ওমেগা টি + I2 cos ওমেগা টি, আমাদের বের করতে বলছে IRMS। তাহলে কি RMS সবসময় উল্টো পাশে চলবে, প্রথমে স্কোয়ার করবি, তাহলে I এর বের করতে বলছে I এর কি কর, স্কোয়ার কর, তারপরে মিন কর, মিন হচ্ছে এমন চিহ্ন, তারপরে তার রুট কর, তারপরে স্কোয়ার, তারপরে মিন, তারপরে কি করবি, রুট করবি, তার উপর কি দিবি, রুট দিয়ে দিবি। আমরা শেষ। এটা যদি করিস তাহলে কি হবে দেখ, IRMS, তাহলে রুট I², এটার স্কোয়ার কর, তাহলে কি হচ্ছে I1 sin ওমেগা টি + I2 cos ওমেগা টি, তার কি হচ্ছে স্কোয়ার, তাহলে কত হবে I1² sin² ওমেগা টি + I2² cos² ওমেগা টি + 2 I1 I2 sin ওমেগা টি cos ওমেগা টি। ওকে, তাহলে এখান থেকে কি আসতেছে, IRMS = তাহলে I1² sin² ওমেগা টি + I2² cos² ওমেগা টি + 2 I1 I2 sin ওমেগা টি cos ওমেগা টি তার গড়। ওকে, আমি তোদের বারবার বলি sin² এর গড় কত হয়, হাফ হয়, cos² এর গড় কত হয়, হাফ হয়, আর sin ওমেগা টি cos ওমেগা টির গড় কত হয়, 0 হয়। ওকে, এগুলো যে জানিস, যে ভিডিও দেখছিস তা তো জানবি, আর যা জানিস না মুখস্থ করে নে। sin² এর গড় হাফ হয়, cos² এর গড় হাফ হয়, sin ওমেগা টি cos ওমেগা টির হাফ, গড় 0 হয়। তাহলে এটা কত হবে, I1²/2 প্লাস এটা কত হবে, I2²/হাফ। ওকে, তারপরে 2 প্লাস কত হবে, 0, অর্থাৎ এটা কত হবে, এটা কিন্তু পুরোটার উপর রুট। ওকে, তাহলে 1/√2 কমন গেল, I1² প্লাস I2²। সো IRMS = এটা আসলো। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন, কারো কোনো মাথা ব্যথা, কারো কোনো সমস্যা কিছু থাকলে অবশ্যই বলিবেন। ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই? ভেরি গুড। তাহলে পরে কোশ্চেন 12 নাম্বার, কি সমস্যা বল, জোরে বল, জোরে বল। আর তুই শুয়ে পড়ছিস কেন, উঠে পড় ভালো করে, কিছুদিন পরে পরীক্ষা, ওট বাচ্চা মানুষ, ওট ভালো করে। ইয়েস, ওকে, পরীক্ষা নাই তবু ওট, ভাব যে পরীক্ষা আছে, ওট ভালো করে বস। 12 নম্বর কোশ্চেন কি বলছে, 50 হার্জ। ও তোদের একটা জিনিস মনে রাখিস, এই কোশ্চেনটা এত ইম্পর্টেন্ট কেন বললাম, অনেক সময় এখানে I1 এর জায়গায় 10 দিতে পারে, এখানে 20 দিতে পারে, তাহলে বলবে IRMS বের করে, এমন করে বারবার করার দরকার নাই, তুই ডাইরেক্ট লিখে দিবি, তখন 1/√2 10² + 20², এখানে যেটা দেওয়া থাকবে ওটা লিখে দিবি, আমরা শেষ। ক্লিয়ার হয়ে গেছে? কোনো কোশ্চেন বল কোশ্চেন থাকলে। ওকে, নাই, তাহলে ছাড়। ও এখানে কি, এখানে রুটের কথা বলছিলি, ভেরি গুড, তাহলে এখানে কি হবে, রুট হবে, ভেরি গুড, হবে ইয়েস, থ্যাংক ইউ। এবার দেখ
এখানে ভিতরে 2 রাখলে কোনো ব্যাপার না, রেখে দিস, ঠিক আছে? তুই যেমন করে ইচ্ছা আমাকে এটাও রেখে দিতে পারিস, একই জিনিস। আমি কমন নিয়ে বাইরে রেখে দিছি, তোদের ইচ্ছা। 12 নম্বর কোশ্চেন কি বলছে, 50 হার্জ কম্পাঙ্কের পরবর্তী প্রবাহে 0 থেকে শীর্ষ মানে পৌঁছতে কত সময় লাগবে? এটা তো আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা কি জানি বলতো, I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। এইটা কি হচ্ছে দেখ, যেখানে I0 হচ্ছে শীর্ষ মান। এবার বলছে আই এর মান 0 থেকে কোথায় বসাবি? শীর্ষ মানে পৌঁছাবে। 0 থেকে কোথায় পৌঁছাবি? শীর্ষ মানে। তখন এই যে আই এর মান, তুই 0 থেকে শীর্ষ মানে যাবি, এই সময় কত লাগবে এটা বের করতে বলছে। মানে আই এর মান 0 ছিল, এখান থেকে শীর্ষ মান পৌঁছাবি, অর্থাৎ I0 তে পৌঁছাবি, এই সময় কত সময় লাগে এটা তোকে বের করতে বলছে। কেমন করে বের করবি? দেখ, আই এর মান I0 হবে, তখনকার শীর্ষ মান বের করবে। তাহলে I0 সাইন ওমেগা টি, I0 কেটে গেল, তাহলে হচ্ছে 1 সাইন ওমেগা টি। 1 মানে কি হচ্ছে দেখি, সাইন পাই বাই 2 ইকুয়াল টু সাইন ওমেগা মানে কত হচ্ছে 2 পাই এফ টি, ঠিক আছে? তো সাইন সাইন গেল, তাহলে কি আসলো, পাই বাই 2 ইকুয়াল টু কত আসলো, 2 পাই এফ টি। পাই পাই কাটলো, তাহলে এইখান থেকে টি ইকুয়াল টু কত আসলো, 1/4f। ওকে, এফ কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, কম্পাঙ্ক কত দেওয়া আছে, 50 হার্টজ। তাহলে কত হবে, 1/4 ইন্টু 50। ওকে, এত কি হবে, সেকেন্ড। ক্লিয়ার? সো টি ইকুয়াল টু কত হবে, 1/200 সেকেন্ড, বা টি ইকুয়াল টু তাহলে হচ্ছে 0.005 সেকেন্ড। ক্যালকুলেশন তোরা করে নিবি। তারপরে এটা কোশ্চেন, সুন্দর কোশ্চেন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। 13 নাম্বার কোশ্চেন, ইউনিট 4-এ আমি তোদের এতগুলো কোশ্চেন করাবো, প্রতিটা ইউনিটে ইউটিউবে এত কোশ্চেন করাবো যে তুই দেখবি যে এর বাইরে কোনো কোশ্চেনই পাবি না। তোরা পরীক্ষা, বললাম তো ফিজিক্স পরীক্ষা, আমার কাছে যদি এই 3 মাস ঠিক করে পড়িস, ফিজিক্স পরীক্ষা তোর ম্যাক্সিমাম 2 ঘন্টা 10 মিনিট লাগবে। 2 ঘন্টা 10 মিনিটে তুই 100% লেখা শেষ করবি। খালি আমি যেমন করে প্রতিদিন পড়াচ্ছি, এমন করে যদি প্রতিদিন একটু করে ফিজিক্সে কি দেশ, টাইম দেশ, তাহলে 100% তোদের সবাইকে বলতেছি গ্যারান্টি, ওরা 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে 100% লিখে আসবে, এগুলো সব কমন পাওয়া যাবে। 13 নম্বর কথা বলছে, 1.01 অ্যাম্পিয়ার শীর্ষমানের কোনো পরবর্তী প্রবাহের এসি সাহায্যে একটি তারকে উত্তপ্ত করা হচ্ছে, সমহারে ওই তারকে উত্তপ্ত করার জন্য যে পরিমাণ সমপ্রবাহ ডিসির প্রয়োজন তার মান কত হবে? শোন, এই যে শীর্ষমানে পরবর্তী প্রবাহের শীর্ষমান, অর্থাৎ দেওয়া আছে I0 ইকুয়াল টু কত দেওয়া আছে, 1.41 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এবার বলছে সমহারে ওই তারকে উত্তপ্ত করার জন্য সমপ্রবাহের কত পরিমাণ সমপ্রবাহ লাগবে, মানে আইডিসি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে আইডিসি। মজাদার জিনিস জানিস, আইডিসি IRMS এর সমান হয়। আইডিসি বের করতে বলছে, তার মানে তোকে কি বের করতে লাগবে, IRMS। তাহলে I0 বাই হচ্ছে √2, তাহলে I0 মান 1.41 বাই হচ্ছে √2, ঠিক আছে? এত অ্যাম্পিয়ার। এটা ক্যালকুলেশন করলে যত আসবে তুই লিখবি, এটা ক্যালকুলেশন করলে নিয়ারলি ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার আসবে। ওকে, সুতরাং আইডিসি ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তোদের অনেকের মাথায় একটা কোশ্চেন আসবে যে আইডিসি ইকুয়াল টু IRMS কেমন করে বললাম, জানিস কেমন করে? আমি বলি তোদের একটু। এসি কারেন্ট বলতে কেমন হয় বুঝছিস? এসি কারেন্ট এমন হয়, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, ঠিক আছে, সময় সাপেক্ষে দিক পরিবর্তন করতেছে। IRMS এটা হচ্ছে ISC। IRMS মানে এটাকে কি করে দেয়, গড় করে দেয়। গড় করে কি করে, এমন যে কোনো একটা দাগি সাপোজ দিয়ে দিলাম, এটা হচ্ছে গড় ফল, এটা হচ্ছে IRMS। একটা উদাহরণ দিলাম IRMS এটা। তাহলে তখন এটা IRMS যদি হয়, তার মানে দেখ এটা কি হচ্ছে, সময়ের সাপেক্ষে এটা যদি টি হয়, এদিকে যদি আই হয়, এটা যদি টি হয় আই হয়, তাহলে দেখ সময়ের সাপেক্ষে এবার কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে সমপ্রবাহ IRMS।
ওকে, তাহলে এটাকে কি করে দেয়, আইআরএমএস করে দেয়, মানে প্রবাহটাকে সমান করে দেয়। এই জন্য আইআরএমএস কে কি বলি আমরা, আইডিসির সমান বলি। ক্লিয়ার, ভেরি গুড। ওকে, আর চ্যাপ্টারের মধ্যে যাবি, ওখানে তো আর ডিটেলসে পড়ানো আছে, এখানে তো জাস্ট এমসিকিউ। ঠিক আছে, সো আমাদের 13 নম্বর কোশ্চেনের অপশন হচ্ছে ডি। এবার হচ্ছে 14 নম্বর কোশ্চেন। চলো, কোশ্চেন নাম্বার 14। কারো কোনো বক্তব্য আছে কিছু কোশ্চেন নাম্বার 14 সম্বন্ধে কোনো বক্তব্য? কি বলছে, একটি কুণ্ডলীর মধ্যে প্রবাহিত প্রবাহমাত্রা 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হওয়ার ফলে কুণ্ডলীর প্রান্তদ্বয়ের মধ্যে 8 ভোল্ট তড়িৎচলক বল আবিষ্ট হয়। ওই কুণ্ডলীর সাবেশাঙ্কর মান কত? কোন সূত্র ইউজ করবে বলেন দাদারা, বলেন বলেন বলেন। আপনাকে বলতেছি, ম্যাডাম আপনাকে বলতেছি, কিউট বাচ্চা আপনাকে বলতেছি, বলেন কিছু তো বলেন। কোশ্চেন কি কি দেওয়া আছে এটা আগে লেখেন। টাইম দেওয়া আছে, টি ইকুয়াল টু কত দেওয়া আছে, 0.05 সেকেন্ডে। সময়ের পরিবর্তনে তড়িৎ প্রবাহের পরিবর্তন কত হবে, +2 অ্যাম্পিয়ার থেকে কি হবে হচ্ছে -2 অ্যাম্পিয়ারে চলে যাবে। ওকে, তাহলে প্রবাহের পরিবর্তন যদি দেখো, ডিআই ইকুয়াল টু যদি দেখো, তাহলে কত হবে, +2 থেকে -2 গেল, অর্থাৎ হচ্ছে 2 + 2 = হচ্ছে 4 অ্যাম্পিয়ার হলো। এবার কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক বল অর্থাৎ ই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 8 ভোল্ট, আর আমাদের সাবেশাঙ্ক এল এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, উই হ্যাভ, তোরা জানিস না মিথ্যা কথা বলতেছিস, ই ইকুয়াল টু d∅/dt, যেখানে ফাই ইকুয়াল টু হয় এল আই, এল সাবেশাঙ্ক। সো ই ইকুয়াল টু হবে d∅/dt, এখানে হবে এল আই, এল হচ্ছে ধ্রুবক, এল বাইরে আসলো, di/dt, এখানে হচ্ছে ই। এবার ই এর মান কত জানি আমরা, 8 ভোল্ট, এল এর মান বের করব, ডিআই এর মান এখান থেকে বের করলাম 4 অ্যাম্পিয়ার, আর 4 অ্যাম্পিয়ার। আর হচ্ছে সময় কত দেওয়া আছে, এখানে 0.05 সেকেন্ড দেওয়া আছে, এখান থেকে এল ইকুয়াল টু কত হবে, 8 × 0.05 বাই হচ্ছে 4। ওকে, সো এল ইকুয়াল টু যত আসবে এত হেনরি। ওকে, 5×8 = 40, 4, হ্যাঁ 0.1 তাহলে আসবে। সো অ্যান্সার হবে 0.1 হেনরি। তবু একবার ক্যালকুলেশন এইটাই হবে, ঠিক আছে। 14 বি। 5×8 = 40, একটা শূন্য কম, ওকে 4, ঠিক আছে, এটাই হবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন? তুই এইখানে কি বসাইছিলি? এইটাই ভুল করিস না কিন্তু, ডিআই মানে পরিবর্তন, +2 থেকে -2 গেছে, এটা কেমন করে হইতেছে বুঝছিস? একটু বোঝাই দেবো তোদের, চল বাচ্চা বাচ্চা মানুষ, একটু বোঝাই দিচ্ছি তোদের। এটা এমন করে হয়, এটা হচ্ছে কত হচ্ছে +2 অ্যাম্পিয়ার, এদিকে আই, এদিকে হচ্ছে 2, আর এটা কত হচ্ছে -2 অ্যাম্পিয়ার। তাহলে এইটা দেখতো কত অ্যাম্পিয়ার হচ্ছে, এটা হচ্ছে এখানে এখানে 0 থেকে এইদিকে +2, এইদিকে হচ্ছে -2, তাহলে কত হলো 4 অ্যাম্পিয়ার। এটাই লিখলাম ডিআই = 4 অ্যাম্পিয়ার। বুঝছিস? বোঝাই দিলাম জাস্ট বোঝানোর জন্য। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলছে, এল সাবেশাঙ্ক সম্পূর্ণ কোন আদর্শ আবেশকের পরিবর্তী তড়িৎচলক বল ই = E0 sin ω t প্রয়োগ করা হলে প্রবাহ মাত্রার শীর্ষ মান কত হবে? ওকে, ঠিক আছে। তাহলে ই = কত আছে, E0 sin ω t। এবার কি বলছে, এল সাবেশাঙ্ক সম্পূর্ণ আদর্শ আবেশকের, তার মানে এটা কোন সার্কিট, বিশুদ্ধ আবেশক বর্তনী। এটার ক্ষেত্রে মনে আছে তোদের করাইছিলাম
বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষেত্রে কি হয়, আই জিরো ইকুয়াল টু কি হয়, ই জিরো বাই এক্সএল। তাহলে আই জিরো ইকুয়াল টু কি হবে হচ্ছে ই জিরো বাই হচ্ছে ওমেগা এল। তাহলে এটাই হচ্ছে চাইছে প্রবাহমাত্রার শীর্ষমান। তাহলে এটা লিখবি প্রবাহমাত্রার শীর্ষমান ইকুয়াল টু প্রবাহ মাত্রার শীর্ষমান আই জিরো ইকুয়াল টু ই জিরো বাই ওমেগা এল, যেখানে এল হলো আবেশক। ওকে, আর একটা কথা শোন, আমার একটা কথা লেখ পরে শোন আগে। কোশ্চেনে যেগুলো জিনিস দেওয়া থাকবে অ্যান্সার ওই শুধুমাত্র ওগুলা জিনিস দিয়েই লেখা যাবে। ওকে, আবার বলতেছি, কোশ্চেনে যেগুলো জিনিস দেওয়া থাকে অ্যান্সার শুধুমাত্র ওগুলা জিনিস দিয়েই লিখতে লাগে। আর সঙ্গে কোনো কনস্ট্যান্ট থাকলে থাকতে পারে, ওগুলা নিয়ে কোনো প্রবলেম না। বাট ভেরিয়েবল কোশ্চেনে যেগুলো থাকে অ্যান্সার ওগুলা দিয়েই লিখতে লাগে। এই কোশ্চেনে দেখ ই জিরো ভেরিয়েবল আছে, দেওয়া আছে, তার জন্য অ্যান্সারে ই জিরো ইউজ করছি। এল দেওয়া আছে, এল ইউজ করছি। বলতে পারিস ওমেগা, ওমেগাও দেওয়া আছে, আর ওমেগা কনস্ট্যান্ট মান। সো ডোন্ট কেয়ার, ঠিক আছে। চলো এগুলা ভালো করে পড়বি, কিন্তু বিশুদ্ধ এল এর ক্ষেত্রে এটা হয়, আবার এলআর সার্কিট আলাদা হবে, ঠিক আছে, এলসিএস সার্কিট আলাদা হবে। প্রবাহমাত্রার শীর্ষমান এটা কিন্তু এল বিশুদ্ধ এল সার্কিটের জন্য। ওকে, এল আর সার্কিটের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, এলসির ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, সিআর এর ক্ষেত্রে আলাদা হবে, এলসি এর ক্ষেত্রে আলাদা হবে। সো ভালো করে এটা জিনিস পড়তে লাগবে, বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষেত্রে এটা হয়। ওকে, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আর বিশুদ্ধ সি এর ক্ষেত্রে কিন্তু কি হবে, ই জিরো, কারো মনে আছে, ওমেগা সি, মনে রাখিস, ওগুলা দেখে নিস, বা কোশ্চেন আসলে আমি করাবো। 16 নাম্বার বলছে কিউ গুণক কি। ওয়াও, তাহলে কিউ গুণক কি বলছে, তাহলে কিউ গুণক কি জানিস, লিখি, অনুনাদি কম্পাঙ্ক এবং পটি প্রস্থের অনুপাতকে কিউ গুণক বলা হয়। সুতরাং কিউ গুণক ইকুয়াল টু হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক ওমেগা জিরো বাই ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান। এটাকে আরো স্টাইলে লেখা যায় ওমেগা জিরো বাই হচ্ছে আর বাই এল, অর্থাৎ লেখা যায় কিউ ইকুয়াল টু ওমেগা জিরো এল বাই আর। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি হবে দেখ। ও মজাদার কোশ্চেন, কে কে করছে হাত তোল, একবার কোশ্চেনটা পড়, তারপরে হ্যান্ড ইওর রাইস। ঠিক আছে, ওকে, ইংলিশ ভুল ধরলি তো, ঠিক আছে ঠিক আছে, না এটা বুঝিস নাই যে ভুল বলছি। ওকে, রাইস ইওর হ্যান্ড। ওকে, ভালো করে রাখ, বল বল পরে কোশ্চেন কি হবে। ওকে, তোদের অবস্থা কি, বল বল বল, সবাই বল কি হবে। 17 নম্বর কোশ্চেন, এল ও আর যথাক্রমে আবেশাঙ্ক এবং রোধাঙ্ক প্রকাশ করলে এল বাই আর এর মাত্রা। ও হো হো হো, কি কোশ্চেন, মজাদার কোশ্চেন। ওকে, এল বাই আর এর মাত্রা বের করতে বলছে। ওকে, এল বাই আর এর মাত্রা বের করতে বলছে, চলো বের করি। সব থেকে সিম্পল ভাবে বের করা শেখাবো, কি বলিস, কি বলিস তুই, শেখাবো, শিখতে চাস, চল শেখায় দেয় সব থেকে সিম্পল ভাবে। আমরা কি জানি বলতো, একটু আগেই যেগুলো ইউজ করলাম, tan phi ইকুয়াল টু হচ্ছে ওমেগা এল বাই আর ইউজ করছি, tan phi ইকুয়াল টু ওমেগা এল বাই আর ইউজ করছি কি করিনি, আজকেই এমসিকিউ করার সময় একটু আগে ইউজ করলাম, 45 ডিগ্রি দিয়ে অঙ্ক করলাম। ওকে, এবার বলতো tan phi এর কোনো মাত্রা থাকবে, এটা কি মাত্রাহীন, এটা তো কোনো মাত্রাই নাই, তোরা শিখছিস সেই tan phi এর কোনো মাত্রা থাকে না। তাহলে মাত্রাহীন মানে 1 ওমেগা এল বাই হচ্ছে আর। তাহলে এখান থেকে দেখতো এল বাই আর ইকুয়াল টু 1 বাই ওমেগা। সুন্দর জিনিস, এখানে কি জানিস, এল বাই আর মানে কি হচ্ছে 1 বাই 2 পাই এফ। এবার দেখ
এল বাই আর, তোরা জানিস 2πf মানে কি 1/t, তার মানে কি যাচ্ছে এল বাই আর ইকুয়াল টু কত হচ্ছে টি বাই 2π। ওকে, দেখ তাহলে এল বাই আর এর মাত্রা, এল বাই আর এর মাত্রা 2π, এটা কি মাত্রাহীন, 2π এর তো কোনো মাত্রা নাই, তাহলে শুধুমাত্র কি পড়ে থাকে টি। ওকে, আর তাহলে কোশ্চেন হিসেবে যদি মেলায় রাখার চেষ্টা করিস শুধু টি, শুধু টি নাই, তার মানে এম এর উপর কত লিখতে পারে 0। অনেকের মাথায় আসবে যে এম তো এখানে নয়, 0 লিখলাম কেমন করে, আরে যে কিছুর পাওয়ার 0 দে ওটার মান কত 1 আসে, তাহলে এম এর পাওয়ার 0 দিলে কত আসবে 1, এল এর পাওয়ার 0 দিলে এল এর কত আসবে 1, আর হচ্ছে টি এর পাওয়ার কত 1, তাহলে এটা হচ্ছে অপশন। ওকে, সো আমাদের 17-র অ্যান্সার হচ্ছে অপশন বি, 17 নাম্বারের অপশন বি। ক্লিয়ার? ভেরি গুড। লেখ, আরো অনেক ভাবে করা যায়, আমি এটা করাইলাম, আরো যদি চাস আমি অনেক ভাবে করাইতে পারি, এটা সব থেকে চেনা জানা তোদের, ওই জন্য এটি দিয়ে করাইলাম। ক্লাস 11-এ ইউনিট ডাইমেনশন চ্যাপ্টারটা নিশ্চয়ই সবাই পড়ছিস, ওইখান থেকে জাস্ট আমি ছোট্ট একটু জিনিস ইউজ করে দিলাম। কেউ বুঝতে অসুবিধা হলে বলবি। ওকে, মুখস্থ করার দরকার নাই, আমি যেমন করে বোঝাইতেছি এমন করে বুঝে বুঝা পড়। ক্লিয়ার আছে? ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 18 কি বলছে, যে ট্রান্সফরমারের নিরেট মজ্জার পরিবর্তে বহুস্তরীয় মজ্জা ব্যবহারের কারণ। এটা তো তোরাই বলবি, বল, তোকে জিজ্ঞেস করতেছি, কালো জামা, বল বল বল, তোর নাম জানো কি? হ্যাঁ, ওকে, হ্যাঁ বল বল, তোকেই জিজ্ঞেস করতেছি, হ্যাঁ বল। 18 নম্বর কোশ্চেন পর আর বল, বল বল বল। সুন্দর, হ্যাঁ, ভেরি গুড। ওকে, ও কি বললো সবাই শুনলি? কি বললি? ঘূর্ণি প্রবাহজনিত ক্ষয় ক্ষয় কমানোর জন্য। ভেরি গুড, আমার ক্লাসে অ্যাটেন্ড করছিলি না? ইয়েস, মনে পড়ছে। হ্যাঁ, দেখ ট্রান্সফরমারের কি হয়, অনেক বড় একটা লোহা থাকে, ওই লোহাটার মধ্যে যখন এক্ষেত্রে আবিষ্ট, যখন আমরা প্রবাহ দেই ওইটার মধ্যে কি হচ্ছে আবিষ্ট তড়িৎচলক বল ঘুরতে থাকে, আর ওটার জন্য কি হচ্ছে ওই লোহাটা ধীরে ধীরে গরম হয়ে যায়, হিটিং ইফেক্ট দেখা যায়, ওটা খুবই খারাপ জিনিস। ওই জন্য কি করি, লোহারটাকে এমন করে কি করে দিই, স্লাইস করে দিই, কাটে দিই, কাটি ওর মাঝখানে অন্তরক দিই, তারপরে আরো একটু কাটি অন্তরক দিই, তারপরে কাটি আরো অন্তরক দিই। এবার কাটি আর অন্তরক দিই, এমন ধরনের এত বড় একটা লোহা আছে, এই লোহাটায় আগে কি দেখা গেছে, প্রচুর ঘূর্ণি প্রবাহ দেখা গেছে, এমন করে হচ্ছে ঘূর্ণি প্রবাহ আগে দেখা গেছে। ওকে, আর এই ঘূর্ণি প্রবাহের জন্য কি হইতো, আগে প্রচুর হচ্ছে হিট জেনারেট হয়ে যেত, তার জন্য এটা জিনিস খারাপ হইতো। এখন কি করতেছিস, লোহাটাকে তুই কি করতেছিস, এই লোহাটাকে এমন করে ছোট ছোট টুকরায় কি করতেছিস, কেটে দিচ্ছিস। ওকে, কেটে কেটে এই যে কালো দাগটা দিলাম এইখানে কি অন্তরক ঢোকায় দিছিস, খড় ঠড় কাগজ ঠাগজ কিছু দিয়ে দিছিস। ওকে, অন্তরক দিয়ে দিছিস। এবার কি হবে, এবারও ঘূর্ণি প্রবাহ হবে ঠিকই, কিন্তু কেমন করে হবে, এইখানকার মধ্যে ঘূর্ণি প্রবাহ এমন করে হবে। ওকে, অন্য পেন ইউজ করতেছি। এইখানকার মধ্যে ঘূর্ণি প্রবাহ কেমন হবে, এমন হবে। এইখানকার মধ্যে ঘূর্ণি প্রবাহ কেমন হবে, এমন হবে। পরেরটা ঘূর্ণি প্রবাহ কেমন হবে, এমন হবে। এটার কেমন হবে। এবার যখন এই ঘূর্ণি প্রবাহ হবে স্লাইস স্লাইস করে দেওয়ার জন্য, তখন দেখ এইটা এই দিকে যাচ্ছে, তার পাশেরটাই এই দিকে যাচ্ছে, তাহলে এই দুটো পরস্পরকে কি করে দেবে, ক্যান্সেল করে দেবে। সিমিলারলি এটা এই দিকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, তাহলে এই দুটো পরস্পরকে ক্যান্সেল করবে। এটা এই দিকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, তাহলে পরস্পর এটাও কি করবে, ক্যান্সেল করবে। একমাত্র তাহলে কি বাইসে থাকবে, এটা এমন করে বাইসে থাকবে, আর এইটা যদি এফেক্টিভলি ভাবিস এইটা পড়ে থাকবে, মাঝখানে সবগুলাই কি হলো, ক্যান্সেল হলো। তার মানে এবার কি হবে হচ্ছে হিটিং কম হবে, গরম কম হবে যন্ত্রটা। ওকে, এটাকেই ঘূর্ণি প্রবাহজনিত ক্ষয়ের হাত থেকে বাঁচাই। ওকে, তাহলে অপশন কি হবে, সি।
ট্রান্সপারেন্ট নিউটন মজ্জার পরিবর্তে বহুস্তরীয় মজ্জা ব্যবহার করার কারণ হচ্ছে ঘূর্ণিপ্রবাহজনিত শক্তি ক্ষয় কমানো। ওকে, তাহলে অপশন সি মনে থাকবে। এটা কোথায় কোথায় ইউজ করা হয়? তোদের বাড়ির হিটারে ইউজ করা হয়, ইলেকট্রিক হিটারে, তারপরে ট্রেনের ব্রেকে ইউজ করা হয়, ঠিক আছে, ম্যাগনেটিক ব্রেকে। এখনকার দিনে কম ইউজ করা হয়, বাট ম্যাগনেটিক ব্রেকে ইউজ করা হয়। তারপর 19 নাম্বার কি বলছে? 19 নাম্বার কোশ্চেন বলছে আর সি এবং এল আর এর একক অভিন্ন দেখাও। ও রে জ্বালা, কি মজাদার জিনিস। ওকে, আর সি এবং বলছে এল বাই আর এর একক অভিন্ন দেখাও। এল বাই আর এর একক কি হবে বল, একটু আগেই করলাম আমরা। হ্যাঁ তোরা বল, সবাই বল, এল বাই আর এর একক কি করলাম? বল বল বল, হ্যাঁ তোরা বল, সবাই বল। দেখ একটা জিনিস, এল বাই আর এর একক একটু আগে বললাম হচ্ছে কি হচ্ছে, মাত্রা কি বললাম? টি। তাহলে একক কি হবে? এল বাই আর এর একক কি হবে? তাহলে মাত্রায় যদি টি পড়ে থাকে তাহলে কি হবে? সেকেন্ড হবে একক। তাহলে এল বাই আর এর একক কি হলো? সেকেন্ড। তাহলে এবার কথা আসবে সি আর এর একক কি, ওইটা কেমন বের করবো? এটা দেখাইতে লাগবে। সি আর এর একক দেখাই, আমরা কি জানি tan phi। যদি সি আর ইকুয়েশন কেউ দেখিস, ঠিক আছে, এটা তো কিসের দেখলি? এল আর সার্কিট দেখলি। সি আর এর ক্ষেত্রে যদি দেখিস কেউ, এটা আসে 1 বাই ওমেগা সি আর। এবার দেখ এটা কি হচ্ছে? মাত্রাহীন বা এককহীন। চল লিখি মাত্রাহীন। এটা যদি মাত্রাহীন হয় তাহলে দেখ এটা কি হবে? 1 ইকুয়াল টু 1 বাই ওমেগা সি আর। সো এখান থেকে কি আসলো দেখতো ভালো করে, সি আর ইকুয়াল টু আসলো 1 বাই ওমেগা। 1 বাই ওমেগা মানে কি? 2 পাই এফ। তার মানে কি কত আসলো? সি আর ইকুয়াল টু 1 বাই 2 পাই এফ মানে কত? 1 বাই টি। তার মানে কি আসলো? সি আর ইকুয়াল টু কত হচ্ছে? টি বাই 2 পাই। এবার দেখ এটা কি হচ্ছে? মাত্রাহীন। তাহলে কি আসলো? সি আর এর মাত্রা কত আসলো দেখতো? টি এর মাত্রার সমান আসলো। তাহলে সি আর এর একক কত হবে? সি আর এর একক কত হলো? টি। টি মানে হচ্ছে সেকেন্ড। তাহলে প্রুফ হয়ে গেল এল আর এরও একক কি সেকেন্ড হইলো, সি আর এরও একক কি হলো? সেকেন্ড হইলো। দেখাই দিলাম, সে জানলা। কোনো কোশ্চেন? তাহলে এটা এটা একই জিনিস। তাহলে দেখ এখন থেকে কোশ্চেন রিপিট হওয়া শুরু করছে। সো এমসিকিউ এই চ্যাপ্টারের যদি আমরা 100টা বা 150টা অঙ্ক করি তাহলে দেখবি যে সব কমন আসবে, এর বাইরে কোনো ফর্মুলাই থাকবে না পাইছে। ওকে, এটা যদি অন্যভাবে করতে চাইছি অন্যভাবেও করাই দিচ্ছি। অনেকের এই জিনিসটা পোষায় না, তাহলে অন্যভাবেও করাই দিচ্ছি। ওকে, তাহলে আর সি শোন ভালো করে, বা সি আর। সি এর কি হয়? সি এর একক ফ্যারাডে, আর এর একক কি? ওহম। ওকে, ফ্যারাডে আর ওহম। আমরা জানি সি ইকুয়াল টু কি হচ্ছে? সি ইকুয়াল টু কিউ বাই ভি। এটা জানি আমরা। সি ইকুয়াল টু কি জানি হচ্ছে? কিউ বাই ভি। তাহলে কিউ এর একক কত? আর এটাই কি বললাম, সি মানে ধারক, এটার একক ফ্যারাডে, আর কিউ এর একক কত হচ্ছে? কুলম বাই হচ্ছে এককে যদি বলি ফ্যারাডে। দেখ এটা হচ্ছে ধারক, ধারকের একক হচ্ছে ফ্যারাডে, আর কিউ হচ্ছে আধান, আধানের একক হচ্ছে কুলম, আর ভোল্টেজের একক হচ্ছে ভি, ভোল্টেজের একক ভোল্ট। তাহলে কি হলো দেখ, কুলম বাই ভোল্ট ইন্টু ওহম। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার আর একটা জিনিস দেখ, আবার আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে আই আর। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? ভি বাই আই। এবার আর এর একক কত হবে? ভি এর একক ভি এ হয়, ভোল্টেই হয়, আর
আই এর একক কি হয়, অ্যাম্পিয়ার হয়। তাহলে এটাও আমি চেঞ্জ করে দিতে পারি, এটা কত হবে, ভোল্ট পার অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট ভোল্ট কাটলো, তাহলে কি হবে, কুলম পার অ্যাম্পিয়ার। মনে রাখিস এটা হচ্ছে ধারক, এটা হচ্ছে কুলম। ওকে, তাহলে কুলম পার কি আসলো, অ্যাম্পিয়ার। এবার অ্যাম্পিয়ার মানে আরো কি জানিস তোরা, আই ইকুয়াল টু ডি কিউ বাই টি। তাহলে ডি কিউ মানে কি হচ্ছে কুলম, পার কি হচ্ছে টি মানে হচ্ছে সেকেন্ড। ওকে, তাহলে কি আসলো, কুলম বাই সেকেন্ড। তাহলে কি হচ্ছে কুলম কুলম কাটলো, এখানে কি পড়ে থাকলো, সেকেন্ড। তাহলে সি আর এর একক হচ্ছে সেকেন্ড হলো। ওকে, তাই আসার দরকার ছিল সি আর এর একক সেকেন্ড, এমনটাও করতে পারিস। অ্যান্ড এল বাই আর লাগবে। এল এর একক কি, হেনরি বাই আর। হেনরি মানে হচ্ছে ওহম, সেকেন্ড বাই হচ্ছে আর এর একক হচ্ছে ওহম। তাহলে ওহম ওহম কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, সেকেন্ড। তাহলে সব একক মিলে গেল। তুই এমন করে কর, এমন করে কর, যেটা ইচ্ছা ওটা খুশি কর, কোনো প্রবলেম নেই। ওকে, তারপরে কোশ্চেন কি বলছে, 20 নম্বর কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলছে যে এলসিআর, ভালো করে শোন সবাই, আর একটা লিখতেছিস, ওকে লিখে নে, কোনো ব্যাপার না, লিখে নে, আসি তোদের জন্য, ওয়েট করে। ওকে, লেখা আছে, ভেরি গুড। 20 নম্বর কি বলছে দেখ, এলসিআর শ্রেণী সমবায় বর্তনী কোন সত্ত্বে বিশুদ্ধ রোধক বর্তনীর মতো আচরণ করে। এলসিআর শ্রেণী সমবায় বর্তনী কোন সত্ত্বে বিশুদ্ধ বর্তনীর মতো আচরণ করে। ওকে, চল লিখবি, এলসিআর শ্রেণী সমবায় বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে যখন ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি হয়। শেষ। এটা কারণটাও লিখে দেই, তোদের 1 নম্বরের জন্য লিখতে লাগবে না, বাট যদি 2 নম্বরই আসে বা তোদের মনের মধ্যে যদি কোশ্চেন আসে, তাহলে অবশ্যই কারণটা জানা উচিত। কারণটা দেখ, বিশুদ্ধ এলসিআর বর্তনীর ক্ষেত্রে প্রতিরোধ কত হয়, এলসিআর বর্তনীর ক্ষেত্রে প্রতিরোধ জেড ইকুয়াল টু কত হয়, √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। এটা হচ্ছে প্রতিরোধ হয়। এবার দেখ r² প্লাস ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি, তাহলে ওমেগা সি এর মান কত হচ্ছে, ওমেগা এল তার হচ্ছে স্কোয়ার, তাহলে কত হচ্ছে r² প্লাস 0², তাহলে কত হবে আর, জেড ইকুয়াল টু আর। সো আমরা যদি ওমেগা এল ইকুয়াল টু ওমেগা সি বসাই দিই, তাহলে প্রতিরোধ কত আসলো, আর আসলো, প্রতিরোধ আর আসলো। আর এলসিআর বর্তনীর প্রতিরোধ আর মানে কি, কোনো কিছুর প্রতিরোধ আর কখন হয়, যখন ওটা বিশুদ্ধ রোধক বর্তনী হয়। যারা যারা ইউনিট 4 এসি চ্যাপ্টারটা পড়ছিস, প্রথম কি ছিল, প্রথম সার্কিটটা বা প্রথম বর্তনীটাই ছিল হচ্ছে বিশুদ্ধ রোধক বর্তনী। এবার বিশুদ্ধ রোধক বর্তনীর রোধ কত আসে, প্রতিরোধ কত আসে, আর আসে। ওকে, এবার বিশুদ্ধ রোধক বর্তনীর প্রতিরোধ যদি আর আসে, এবার এলসিআর বর্তনীর প্রতিরোধ কোনটা, এটা আসে। কিন্তু যদি আমরা ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, ওটার থেকেও দেখলাম জেটের মান আর আসলো, অর্থাৎ এই কন্ডিশনে এলসিআর বর্তনীটা বিশুদ্ধ রোধকের মতো কাজ করতেছে। ওকে, তাহলে এলসিআর বর্তনী বিশুদ্ধ রোধকের মধ্যে কাজ করবে যখন হচ্ছে এটা হচ্ছে কি দেখা যাবে, তার কন্ডিশন দেখা যাবে, আর কারণ হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার আছে? সো তোরা সবাই আশা করি এনজয় করছিস এবং সব জিনিস আমি ডিটেলসে বোঝাইছি। এমসিকিউ এমন করেই করতে লাগে, তোদের মনে হইতে পারে এমসিকিউর জন্য এত টাইম, আরে বারবার বলতেছি 50 এমসিকিউ ভালো করে পড়, 50 এমনি কমন পাবি। সো তুই যদি 50 এইখান থেকে কমন পাস, এই জন্য এমসিকিউ গুলো ধীরে ধীরে করতে লাগে। এই যে এইগুলো এমন যদি প্রপার ভাবে করিস, তাহলেই মাথায় ঢুকবে যে কোন কোশ্চেন কেমন করে করতে লাগে। খালি কোশ্চেনের অ্যান্সারে যাস না, শুধু অ্যান্সার করিস না। অ্যান্সার করলে কোনোদিন মজাও আসবে না, কোনোদিন কি হচ্ছে কমনও পাবি না, কোনোদিন ভালো নাম্বারও পাবি না। প্রসেস বোস কেমন করে করতে লাগে, ফর্মুলাগুলো ইউজ কর,
এবার ফর্মুলা শিট বানা, ওই এই যে যেমন ইউনিট 4 করাচ্ছে এর পরের দিনও কি করাবো ইউনিট 4 তাহলে কি কর ইউনিট 4 এর যতগুলো ফর্মুলা আছে সবগুলো পড়, একবার চ্যাপ্টারটা পড় আর এমন করে কোশ্চেনগুলো সলভ কর, তাহলে দেখবি যে ক্লিয়ার হয়ে যাবে। এইখানে ছোট অঙ্ক বড় অঙ্ক কত ফর্মুলা ইউজ করতেছি, একবারেই তাহলে কাজ হয়ে যাবে। এমন করে ফিজিক্স পড়তে লাগে, এমন করেই পড়লে তোদের নাম্বার আসবে। ওকে, সো এমন করে যদি কেউ পেইড ব্যাচে জয়েন করতেছিস তাহলে পেইড ব্যাচে জয়েন করার জন্য এইখানে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিস 9064671865, এই পেইড ব্যাচে হোয়াটসঅ্যাপ করে দিবি, ওখানে পেইড ব্যাচের সমস্ত ডিটেলস পাওয়া যাবে। ওকে, এমন করে জল পড়তে চাস মজাদার উপায়। ওকে চল আজকে তাহলে এতটুক, এমন করেই তাহলে পড়তে থাক, পরে কালকেও আসবো, কালকেও আসে এমন 20টা কোশ্চেন সলভ করবো। ইউনিট 4টা এখন পড় সবাই, আর এমন করে প্রবলেমগুলো সলভ করতে থাক, ঠিক আছে? আর এগুলোর থেকেই কোশ্চেন পাবি, আমি গ্যারান্টি দিলাম। চল টাটা, ভালো থাকিস, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চল ভালো থাকবি, হ্যাঁ চল।